একটা বড়লোকের বাড়িতে আমি ড্রাইভারের চাকরি পেয়ে গেলাম। সেই বাড়িতে শুধু মালিক, তার স্ত্রী এবং তাদের একমাত্র মেয়ে থাকতেন। আমি মালিকের মেয়ের গাড়ির ড্রাইভারি করতাম। মালিকের মেয়ে শহরের নামকরা একটা কলেজে পড়েন, আর আমি তাকে গাড়ি চালিয়ে কলেজে দিয়ে এবং নিয়ে আসতাম। একদিন হঠাৎ করেই জরুরি কাজে মালিক এবং তার স্ত্রীকে 2 মাসের জন্য লন্ডনে চলে যেতে হয়। বাড়িতে এখন শুধু ওনার মেয়ে আর আমি একা থাকি। কিন্তু সেই সময় আমার মাথা ঘুরে গেল যখন মালিকের মেয়ে আমাকে তার ঘরে ডেকে নিয়ে আমার সাথে। আমার নাম পঙ্কজ এবং আমি নদিয়া জেলার একটা গ্রামের বাসিন্দা। বাড়িতে অভাবের কারণে আমি মুম্বাইতে কাজের খোঁজে আসি এবং বিশেষ কোনো কাজের অভিজ্ঞতা না থাকার কারণে কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। আমার গ্রামের এক বন্ধু আমার অবস্থা দেখে আমার উপর সহানুভূতিশীল হয়ে আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেয়। সেই বন্ধুর দয়াতেই আমি একটা বাড়িতে ড্রাইভারের চাকরি পেয়ে যাই। সেই বাড়িতে বাড়ির মালিক, তার স্ত্রী এবং তাদের একমাত্র মেয়ে থাকতেন। আমার সেই বন্ধু আমার দায়িত্ব নিয়ে মালিকের কাছে কাজের সুপারিশ করেন, তাই মালিক আমাকে তার মেয়ের ড্রাইভার হিসেবে রেখে দেন। মালিকের মেয়ে একটা নামকরা কলেজে পড়াশোনা করেন এবং আমি তার গাড়ি চালাতাম। তাকে প্রতিদিন সকালে কলেজে ছেড়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতাম। প্রায়শই তিনি সন্ধ্যায় তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতেন। সেখানে নিয়ে যাওয়া এবং সেখান থেকে নিয়ে আসার কাজ আমারই ছিল। আমার জন্ম গ্রামে, সেখানেই বড় হওয়া, সেই আদর্শেই সকলকে খুব শ্রদ্ধা করি। এমনকি মালিকের মেয়ের দিকেও কোনোদিন চোখ তুলে তাকায়নি। মালিকের মেয়ের নাম কিরণ এবং তিনি খুবই সুন্দরী ছিলেন। তবে আমি সবসময় তার সাথে মাথা নিচু করে কথা বলতাম। আমি মালিক এবং তার স্ত্রীকেও খুব সম্মান করতাম, কারণ ওনারা দুজনেই মানুষ হিসাবে খুব ভালো ছিলেন। গাড়ি চালানোর সময় কিরণ সারা রাস্তা আমার সাথে কথা বলতে বলতে আসতো। আমি হ্যাঁ এবং নাতে মাথা নাড়ানো ছাড়া কখনোই কোনো কথা বলতাম না। তবে কিরণ খুব বুদ্ধিমতী মেয়ে এবং প্রতি ক্লাসেই সে প্রথম হতো। তবে মালিকের মেয়ে যেন মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে। মেয়ে যা বলতো মালিক সঙ্গে সঙ্গেই তার কথা মেনে নিত। কিরণ একটা নতুন গাড়ির বায়না করেছিল, তাই মালিক তৎক্ষণাৎ একটা নতুন গাড়ি তাকে কিনে দেন। কিরণ আমাকে বলল, দেখেছো, তোমার জন্য একটা নতুন গাড়ি নিয়েছি। তার কথা শুনে আমি মনে মনে হাসলাম। কিরণ সবসময় আমার সাথে কথা বলতে থাকতো আর আমার সাথেই হাসি মজা, ইয়ার্কি ঠাট্টা করার চেষ্টা করত। তবে আমি সবসময় আমার নিজের সীমানার মধ্যেই থাকতাম। যখনই কিরণ বাজারে যেত আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। সে জানতো যে সামনেই আমার বোনের বিয়ে আছে, তাই সে আমার বোনের জন্য কিছু কিছু জিনিস কিনে আমাকে দিয়ে বলতো, তোমার বোনের বিয়ের জন্য এগুলো তোমার গ্রামে পাঠিয়ে দাও। আমি তার সুন্দর মন এবং ভদ্র ব্যবহার সম্পর্কে খুব ভালো করেই জানতাম। কিন্তু আমি যেটা জানতাম না সেটা হলো এই কিরণই একদিন আমার চরিত্রের দিকে আঙুল তুলবে। মালিক এবং মালকিন ছোটোবেলাতেই কিরণের বিয়ে ঠিক করে রেখেছিল আর ছেলের সাথে আশীর্বাদও হয়ে গেছিল। কিরণ প্রায়শই গাড়িতে বসে ফোনে তার বন্ধুদের সাথে কথা বলতো, যার মধ্যে তার হবু স্বামীও ছিল। তবে আমি কখনোই ভুল করে তাদের কথা শোনার চেষ্টা করিনি, বরং আমি নিজের খেয়ালে এদিক ওদিক তাকিয়ে সৌন্দর্য উপভোগ করতাম আর গাড়ি চালাতাম। শীতকাল সবে শুরু হয়েছে আর তখনই হঠাৎ মালিক এবং তার স্ত্রীকে হঠাৎ বিদেশে যেতে হয়, কারণ লন্ডনে মালিকের বড় দাদা থাকতেন। তার শারীরিক অবস্থা খারাপের দিকে এবং তিনি তার জীবনের শেষ মুহূর্তে এসে উপস্থিত। ভাইকে সে তার সাথে দেখতে চেয়েছিলেন। সামনেই কিরণের পরীক্ষা থাকায় তারা নিজেদের একমাত্র মেয়েকে বাড়িতে রেখে যেতে বাধ্য হন। মালিক যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে যান যে আমি যেন কিরণকে কলেজে দিয়ে আসা এবং নিয়ে আসার কাজ খুব দায়িত্ব সহকারে করি এবং তার খেয়াল রাখি। আমি এই বাড়িতে কাজ করছি প্রায় 3 বছর হতে চলেছে আর এই বাড়ির সবাই আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছিলেন। মালিক খুব ভালো করেই জানতেন যে আমি তার মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না। মালিক ও তার স্ত্রী 2 মাসের জন্য লন্ডনে চলে গেলেন এবং আমি আন্তরিকতার সাথে আমার সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করি। কিছুদিন পরে আমারও ছোট বোনের বিয়ে, সেই কারণে আমার ভীষণ অর্থের প্রয়োজন ছিল। আমি কিরণকে কলেজে ছেড়ে কাছেরই একটা মেকানিকের দোকানে যেতাম এবং সেখানে তার কাছে কাজ শিখতাম, যাতে আমি অবসর সময় এই কাজটি করতে পারি। বিকেল 4টায় মালিকের বাড়ি থেকে ছুটি হয়ে যেত, তাই আমি চাইতাম পরের সময়টুকু যাতে আমি দোকানে বসে কাজ করতে পারি এবং তাড়াতাড়ি কিছু টাকা জোগাড় করে বোনের বিয়ের জন্য গ্রামে পাঠাতে পারি। যতদিন মালিক বাড়িতে ছিলেন না আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে ছুটি হয়ে যেত, কারণ কিরণ বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। এভাবে দেখতে দেখতে মাস কেটে গেল এবং মালিকের বড় দাদা মারা গেলেন। সেই রাতে কিরণ আমাকে ফোন করে আর বলে যে তার শরীর ঠিক নেই, আমি যেন এখনই তাদের বাড়িতে আসি, হয়তো তাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। আমি ওর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম, এত রাতে আমার বাড়ির ভিতরে যাওয়া কি ঠিক হবে? কিন্তু এসব ভেবে আমি অসুস্থ কিরণকে বাড়িতে একা ফেলে রাখতে পারি না। সে তার জেঠুর মৃত্যুর খবরে দুঃখে ভীষণভাবে মর্মাহত হয়।
আমি সারা রাত ওর সাথে থেকে ওর দেখাশোনা করি। সকালের দিকে ওর শরীর কিছুটা ভালো অনুভব করলে আমি আমার কোয়ার্টারে ফিরে এলাম। এভাবেই সময় দ্রুত গতিতে কেটে যাচ্ছিল। কিন্তু কিরণের স্বাস্থ্য সেদিনের পর থেকে আর সেভাবে ঠিক হয় না। কিরণ তারপর থেকে কেমন যেন উদাসীনভাবে জীবনযাপন করতে শুরু করে। প্রথমে আমি ভেবেছিলাম মা বাবার থেকে এতদিন দূরে থাকায় ওর মন ভারাক্রান্ত হয়ে উঠেছে, কিন্তু আমি কি জানতাম আসল ব্যাপারটা কী ছিল। মালিক 1 মাস তার দাদার ছেলেমেয়েদের সাথে থেকে পুরো 2 মাস পরে তারা দুজনে বাড়িতে ফিরে এলেন। আমি মালিক এবং মালকিনকে দেখে খুব খুশি হয়েছিলাম। কিন্তু সেই সময় আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন মালিক তার পাশে পড়ে থাকা লাঠিটা তুলে নিয়ে আমাকে বাজেভাবে মারতে শুরু করলেন আর ভীষণ খারাপ ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি এমন অন্যায় করেছি যার জন্য মালিক আমার উপর এত রেগে আছেন। তিনি আমার কোনো কথাই শুনতে চাইলেন না। পরে যখন পুরো ব্যাপারটা জানতে পারলাম তখন আমি পুরো হতভম্ব হয়ে যাই। কিরণ আমার নামে এই অপবাদ দিল যে আমি তার সাথে জোর করে তার সম্মানহানি করেছি, আর সেই কারণেই এখন সে আমার বাচ্চার মা হতে চলেছে। আর এই কথাটা ভয়ে তার মা বাবাকে ফোন করেও বলতে পারেনি, কারণ তাহলে হয়তো আমি অন্য কোনোভাবে তার ক্ষতি করতে পারি। আমি হতভম্ব হয়ে কিরণের দিকে তাকিয়ে রইলাম যে সে একটার পর একটা মিথ্যা কথা কিভাবে বলছে। আমি তো কিরণকে খুব সহজ সরল মনে করেছিলাম, কিন্তু সে তো আমার চরিত্র নিয়েই টানা হেঁচড়া শুরু করেছে। মালিক আর মালকিন আমার কোনো কথাই শুনতে চাইছিলেন না, আর কিরণও তার মিথ্যা মেনে নিতে রাজি ছিল না। সে বলছিল জেঠুর মৃত্যুর খবর শুনে ওর খুব খারাপ লাগছিল, ফলে ওর শরীর ঠিক ছিল না। কিরণের মনে হয়েছিল তার একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার, তাই সে ফোন করে আমাকে তার ঘরে ডেকেছিল, আর আমি এসে তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে তার সাথে খারাপ কাজ করেছি। মালিক পুলিশকে ফোন করে ডেকে আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তবে কিরণ ওনাকে এই বলে আটকে দেন যে বাড়িতে পুলিশ এলে এই খবর জানাজানি হয়ে আমাদের পুরো ফ্যামিলির সম্মান মাটিতে মিশে যাবে। মালিক আমাকে আমার চাকরি থেকে বরখাস্ত করলেন। এই অপমানে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আমার হাতে কোনো কাজও নেই, এত তাড়াতাড়ি অন্য কোথাও কোনো কাজ খুঁজে পাওয়াও মুশকিল। তার মধ্যে আমার বোনের বিয়েও সামনে। এখন আমি কিভাবে কি করব? আমি মালিকের দেওয়া কোয়ার্টারেই থাকতাম, তাছাড়া আর এখানে আমার মাথা গোজার মতো কোনো ঠাঁই ছিল না। সুতরাং আমি আবার মালিকের বাড়িতে আসতে বাধ্য হই এবং তাকে আমার নির্দোষতা সম্পর্কে বোঝাতে চেয়েছিলাম। তবে মালিক আমার সামনে এমন একটা শর্ত রাখলেন যে আমি হতবাক হয়ে গেলাম। মালিক আমাকে বললেন যে আমাকে কয়েক মাসের জন্য কিরণকে বিয়ে করতে হবে। তারপরে যখন কিরণের সন্তান জন্ম হবে তখন তুমি ওকে আমাদের বাড়িতে রেখে চলে যেও। আমরা বাচ্চাটাকে নষ্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সমস্ত ডাক্তারই বলেছেন এটা করলে কিরণের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর আমি বাবা হয়ে আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না। কিরণের হবু স্বামীও ওকে ছেড়ে চলে গেছে। এখন সমাজে আমাদের আরও বদনাম হওয়ার আগে কিরণকে তোমার সাথে বিয়ে দিতে চাই। এরপরে তুমি ওকে তোমার সাথে তোমাদের গ্রামে নিয়ে যাবে। বাচ্চার জন্ম হওয়ার পরে আমরা আবার কিরণকে ফিরিয়ে নিয়ে আসব। আমি জানতাম যে এই বাচ্চাটা আমার না এবং কিরণ মিথ্যা বলছে, কিন্তু তা সত্ত্বেও আমি রাজি হয়ে গেলাম, কারণ আমার বোনের বিয়ের জন্য আমার অনেক টাকার দরকার, আর একমাত্র মালিকই আমাকে এতগুলো টাকা দিতে পারেন। আমি মালিককে বললাম আমার বোনের বিয়ের জন্য আমার কিছু টাকা দরকার, যদি দয়া করে আমাকে কিছু টাকা দেন তবে আমার বড়ই উপকার হয়। এরপরে মালিক আমাকে 5 লাখ টাকা দেন। তারপরে আমি কিরণকে বিয়ে করে ওকে আমার গ্রামে নিয়ে এলাম। কিরণ সারা রাস্তা চুপচাপ থাকলো, আমিও সারা রাস্তা ওর সাথে কোনো কথা বলিনি। গ্রামে পৌঁছানোর পর আমার মা এবং বাড়ির অন্য সকলে কিরণকে দেখে অবাক হয়ে গেল। যখন আমি আমার মাকে বললাম যে আমি বিয়ে করেছি, তখন আমার মা অবাক হয়ে আমাকে বলল, এত বড় কাজ তুই আমাদের কাউকে না জানিয়ে কিভাবে করলি? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই আমার সব স্বপ্ন এক মুহূর্তেই তছনছ করে দিলি। যদিও আমার মা কিরণকে দেখে খুব খুশি হয়েছিলেন, কারণ কিরণ ভীষণ সুন্দরী, আর এইরকম সুন্দরী ও যুবতী পুত্রবধূ দেখে আমার মায়ের সমস্ত অভিযোগ মিটে যায়। এরপর মা কিরণকে আমার ঘরে নিয়ে গেল। গ্রামের মহিলারা কিরণকে সুন্দর করে সাজাতে লাগলো, আর এদিকে আমি বোনের বিয়ের সাজ সরঞ্জাম জোগাড় করতে শুরু করি। রাতে আমি আমার ঘরে এসে দেখি কিরণ নতুন বউয়ের সাজে আমার বিছানার এক কোণে বসে আছে। আমি তার দিকে চোখ তুলে তাকিয়ে দেখি তাকে যেন স্বর্গের অপ্সরার মতো লাগছে। প্রথম দেখাতেই আমি কিরণকে আমার মন দিয়ে ফেলি, কিন্তু আমি কিভাবে ভুলব যে কিরণ কিভাবে আমার চরিত্রে কালি লাগিয়েছিল। আমি যখন বিছানায় তার পাশে গিয়ে বসলাম তখন সে ভয়ে কাঁপতে শুরু করলো। ও খুব ভালো করেই জানে কিভাবে আমাদের এই বিয়েটা হয়েছে। আমি ওকে কিছু বলতাম তার আগেই কিরণ কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে বসে আমার পা জড়িয়ে ধরল। ওর চোখে জল দেখে আমার হৃদয় উতাল পাতাল হয়ে উঠল। কিরণ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তোমার চরিত্রে যে দাগ লাগিয়েছি তার জন্য আমি খুবই লজ্জিত, আর আমি নিজের ভুল বুঝতে পেরেছি।
কিন্তু এইসব আমি তোমাকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য করিনি, বরং বাধ্য হয়ে করেছি। আমি রাগ আর বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি যতই বাধ্য হয়ে বলে থাকো না কেন, তোমার এই মিথ্যে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুমি অপরাধ করেও মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছ, আর আমি কিছু না করেও মালিকের চোখে ছোট হয়ে গেছি। আমার নামে এই মিথ্যে অপবাদ দেওয়ার কারণে আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু আমি এতটাও নীচ নই যে আমার বাড়িতে অতিথি হয়ে আসা কোনো মহিলার সাথে আমি কোনো রকম অসভ্যতা করব। তাই তুমি নির্দ্বিধায় এই বাড়িতে থাকো। আশা করি কোনো জিনিসের কোনো রকম অসুবিধা তোমার হবে না। আর যখন তুমি এখান থেকে তোমার বাবার বাড়িতে যাবে, তখন তুমিও পুরোপুরি মুক্ত, আমিও মুক্ত। আমি নিজেই তোমাকে তোমার সন্তানসহ তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আমি কিরণকে আমার পায়ের কাছ থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই কিরণের একটা কথাতে আমার পা সেখানেই থেমে গেল। কিরণ বলতে লাগলো যে আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমাকে এখানে এভাবে শাস্তি পেতে হবে। না আমি তোমাকে তোমার মালিকের চোখে ছোট করেছি, না তোমার মালিকের কাছে তুমি ছোট হয়েছ, বরং তোমার মালিক তোমাকে খুব ভালোবাসেন, আর উনি তোমার উপরেই সবচেয়ে বেশি ভরসা করেন। তোমাকে এত বেশি ভরসা করেন বলেই তোমার মালিক তার জীবনের সবথেকে মূল্যবান সম্পত্তি তোমাকে দিয়েছেন। আর উনি আমাকে বলেছেন যে আমি যেন বিয়ের পর তোমাকে সমস্ত সত্যিটা বলি। কিরণের কথা শুনে আমি হতবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। এই প্রথমবার ওর চোখের দিকে তাকিয়ে অনুভব করলাম যে এই অষ্টাদশী মেয়েটি নিষ্পাপ। না জানি ও কোন পরিস্থিতির শিকার। কিরণ বলতে শুরু করলো যে সত্যি সত্যিই ও প্রেগনেন্ট না, বরং তোমার মালিক আমার জীবন বাঁচাতে আমাকে মিথ্যা কথা বলতে বলেছিলেন। কিরণ আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে আমাকে বিছানায় বসালো, আর ও নিজেও আমার পাশে বসলো। কিরণ খুব শান্তভাবে ওর সব রহস্য খুলতে লাগলো, আর আমি একদম চুপ হয়ে ওর কথা শুনতে লাগলাম। ও বলছিল যে ওর বাবা তার এক বন্ধুর ছেলে উদয়ের সাথে খুব ছোটবেলায় ওর বিয়ে ঠিক করে রেখেছিলেন। যেহেতু কিরণের বাবার বন্ধু ও তার স্ত্রী খুবই ভালো মানুষ, তাই কিরণের বাবাও এই সম্বন্ধে আপত্তি করেননি। এরপর কিরণের সাথে উদয়ের আশীর্বাদ হয়ে যায়। সময় গড়াতে থাকে। কিছুদিন আগে কিরণের বাবা তার ভুল বুঝতে পারেন, কারণ উদয় তার বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় আদরে আদরে অতিরিক্ত বখাটে হয়ে গিয়েছিল। উদয়ের কাছে না ছিল কোনো অর্থের অভাব, না ছিল তাকে বাধা দেওয়ার মতো কোনো শুভাকাঙ্ক্ষী। উদয় যতই খারাপ কাজ করুক না কেন, তার বাবা মা কোনোদিনই তাকে আটকানোরও চেষ্টা করেননি। উদয় বড় হওয়ার সাথে সাথে আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠতে লাগলো। কিরণ বলল, আগেও একবার তার বাবা মা লন্ডনে গিয়েছিল। সেই সময় উদয় কিরণের সাথে বহুবার জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। এমনকি একবার নেশা করে কিরণের বাড়িতে এসে ওর ইজ্জত নেওয়ারও চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় কিরণ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে কোনো রকমে মাতাল উদয়ের হাত থেকে নিজেকে রক্ষা করে। তারপরে যেদিন রাতে কিরণের জেঠু মারা যান, তার একদিন আগেও উদয় আবার তার বন্ধুদের সাথে মিলে কিরণের শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনার পর আতঙ্কেই কিরণ অসুস্থ হয়ে পড়ে। কিরণ নিজেকে কিভাবে বাঁচাবে বুঝে উঠতে পারছিল না। উদয় আবারও কিরণকে একা পেয়ে বাড়িতে ঢুকে ওর উপর হামলা করতে পারে, সেই ভয়ে কিরণ সিটিয়েছিল। আর সেই ভয়ের কারণেই কিরণ আমাকে সারা রাত তার ঘরে থেকে যেতে বলেছিল। কিরণ উদয়ের চেয়ে আমাকে বেশি ভরসা করত। লন্ডন থেকে বাবা মায়ের ফেরার সাথে সাথে কিরণ সমস্ত ঘটনা তাদের জানায়। কিরণের বাবা উদয়ের বাবার সাথে দেখা করে তার ছেলেকে বোঝানোর জন্য অনুরোধ করেন। কিরণের সাথে ওর বিয়ের কথা পাকা হয়ে রয়েছে, তারপরেও উদয়ের এইরকম আচরণের মানে কি? কিন্তু উদয়ের বাবা ছেলের পক্ষ নিয়ে বলেন যে উদয়ের এখন উঠতি বয়স, আর এই বয়সে ছেলেরা একটু আধটু মজা করেই থাকে। নিজের হবু বরের সাথে কিরণ কি একটু সময়ও কাটাতে পারতো না? কিরণ আরও বলতে থাকলো, তখনই বাবা বুঝতে পারেন যে আমার আর উদয়ের এই সম্বন্ধটা করে তিনি কি মারাত্মক ভুল করেছেন। কেননা উদয়ের এইরকম বিগড়ে যাওয়ার একমাত্র কারণ তার বাবা মা। বিয়ের পরেও উদয় এইরকম নোংরা কাণ্ড ঘটাতে পারে। এরপরে আমার বাবা যখন উদয়ের সাথে আমার বিয়ের সম্বন্ধ ভাঙার কথা তোলেন, তখন উদয় আমাদের হুমকি দেয় যে সে প্রতিশোধ নেবেই নেবে। উদয়ের মুখ থেকে একথা শুনে বাবা আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকতে শুরু করেন। তখনই আমি তোমাকে বাইরে গাড়ি পরিষ্কার করতে দেখি। আমি বাবাকে এই কথাটাও জানালাম যে যেদিন জেঠু মারা যায় সেদিন রাতে আমি একা ছিলাম, আর তুমি সারা রাত পাহারা দিয়ে আমাকে রক্ষা করেছো। একথা শুনে বাবা বুঝতে পেরেছিলেন যে তুমি একজন সৎ চরিত্রবান মানুষ। তাই বাবা এবং মা একসাথে বসে সিদ্ধান্ত নিলেন যে তোমার সাথেই আমার বিয়ে দিয়ে উদয়ের হাত থেকে আমাকে বাঁচাবেন। কিন্তু উদয় আমাদের বিয়ে এত সহজে হতে দেবে না। তাই আমার বাবা উদয়ের বাবাকে জানায় যে তুমি বাড়ি ফাঁকা পেয়ে জোর করে আমার সঙ্গে শারীরিক সম্ভোগ করেছো, আর এর ফলে আমি প্রেগনেন্ট হয়ে যাই। এই কথা শুনে উদয়ের বাবা নিজেই এই সম্বন্ধ ভেঙে দেন, আর বলেন যে আমার মতো কলঙ্কিত মেয়েকে কোনোদিনই ওদের মতো সম্ভ্রান্ত পরিবারের বউ হিসেবে মেনে নেবে না, যে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়। প্রথম দিনই বাবা তোমাকে সত্যিটা বলে দিতে চেয়েছিলেন, কিন্তু তুমি যদি এই বিয়ে করতে রাজি না হও সেই ভয়ে ভীত ছিলেন।
সেই কারণে বাবা সব জেনে শুনে ইচ্ছা করেই তোমার উপর মিথ্যা অভিযোগ এনে তোমাকে মারতে শুরু করে। তোমার টাকার খুব দরকার জেনেও বাবা তোমাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ বাবা জানতো তুমি নিরুপায় হয়ে আবার ফিরে আসবে, আর সেই সুযোগে বাবা শর্ত হিসেবে বিয়ের প্রস্তাব দেবে। বাবার এই প্ল্যান কাজেও লেগে গেল। সারা শহর ঘুরে যখন তুমি কোনো কাজের ব্যবস্থা করতে পারলে না, তখন তুমি নিজেই বাধ্য হয়ে বাবার কাছে ফিরে আসলে, আর বাবাও সেই সুযোগে বিয়ের প্রস্তাব দিয়ে সব সমস্যার সমাধান করে ফেললেন। তোমার সাথে আমাকে তোমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাতে উদয় আমার আর কোনো ক্ষতি করতে না পারে। বাবা জানে যে তুমি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। সব সত্যিটা জানার পরে তুমি আমাকে ফেলে না দিয়ে আপন করে নেবে। প্রথম দিন থেকেই বাবা জানতো যে তুমি একদমই লোভী নও, একজন ভদ্র সভ্য মানুষ। তুমি চাইলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করিয়ে দেখতে পারো আমি প্রেগনেন্ট কিনা। এমনকি আমি আজ পর্যন্ত কোনো পুরুষকে আমাকে ছুতেও দেইনি। অত্যন্ত নিরুপায় হয়ে বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছেন, আর আমিও আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি, কারণ আমিও নিজের চোখেই দেখেছি তুমি কতটা ভালো আর সভ্য মানুষ। যদি পারো তো আমাকে আর আমার বাবাকে বাধ্য হয়ে এই মিথ্যাটা বলার জন্য ক্ষমা করে দিও। কিরণের দুগাল বেয়ে চোখের জল ঝরতে লাগলো। তার অশ্রুসিক্ত চোখে তার বাবা মায়ের অসহায়ত্ব ফুটে উঠছিল। আমি কিরণকে ক্ষমা করে দিয়ে নিজের বুকে টেনে নিলাম। আমি ভাগ্যবান যে কিরণের মতো মিষ্টি একটা মেয়েকে ভগবান আমার জীবনে বউ করে পাঠিয়েছেন। আমার বোনের বিয়ের যোগাড়যন্ত্রের পাশাপাশি মা আমার বিয়ের রীতিনীতিও পালন করলেন। বাড়িতে সবার সাথে আমার স্ত্রীও মিলেমিশে একাকার হয়ে গেছে, যেটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল। কিরণ তার বাবাকে ফোনে জানিয়ে দেয় যে এখানে আমাদের বিয়ের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। সেটা জানার পর কিরণের বাবা মাও আমাদের আশীর্বাদ করার জন্য চুপি চুপি আমাদের বাড়িতে আসেন। আমার মালিক অর্থাৎ কিরণের বাবা এসেই হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু আমি তো আগেই ওনাকে ক্ষমা করে দিয়েছি। আমি নিজেই একটা বোনের দাদা, তাই আমি খুব ভালো করেই বুঝি যে কোনো বাবা অথবা দাদা নিজের মেয়ে অথবা বোনকে এমন কারো হাতে তুলে দেবে না যে দুশ্চরিত্র এবং লম্পট। এখন এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে ছোটবেলায় কখনোই কারো বিয়ের সম্বন্ধ ঠিক করে রাখা উচিত না, কেননা বড় হয়ে কে কী পথ বেছে নেবে তা আগে থেকে কেউ বলতে পারে না। এটাও হতে পারে যে সে বড় হয়ে অন্য কাউকে মনে প্রাণে ভালোবাসলো, যেটা আমরা কখনোই আগে থেকে অনুমান করতে পারবো না। আমাদের বাড়ির মেয়ে অথবা বোন এতটাও সস্তা নয় যে কোনো দুশ্চরিত্র লম্পটের হাতে তাদের তুলে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা।